সালাম আলাইকুম রহমতুল্লাহ। রনি সায়েন্স হবের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উদ্ভিদবিদ্যার প্রথম অধ্যায় নিয়ে কথা বলবো, অর্থাৎ কোষ ও এর গঠন নিয়ে কথা বলবো। যারা একাদশ শ্রেণীতে কেবল উঠেছো, অর্থাৎ এসএসসি শেষ করে যারা ইন্টারমিডিয়েটে পদার্পণ করেছো, তারা যখনই উদ্ভিদবিদ্যার এই প্রথম অধ্যায়টার দিকে দেখো, তখনই মনে হয় এত বড় একটা অধ্যায় কিভাবে কমপ্লিট করব। হ্যাঁ, ঠিক আছে, এটা অনেক বড় একটা অধ্যায়। আর এই অধ্যায়টাকে যাতে তোমাদের কাছে কঠিন মনে না হয়, সেই জন্য এই পুরো বড় একটা অধ্যায়কে আমরা অনেকগুলো ছোট ছোট টিউটোরিয়ালে ভাগ করেছি। আজকের টিউটোরিয়ালে আমরা কথা বলবো কোষ এবং কোষ তত্ত্ব নিয়ে, অর্থাৎ সেল অ্যান্ড সেল থিওরি নিয়ে। তো তোমাদের ছোটবেলা থেকেই তোমরা কোষ সম্পর্কে অনেক কথা শুনে আসছো, অনেক পড়ে আসছো, যে কোষ হলো জীবদেহের গঠন ও কাজের একক, তাই না? তো যদি সেই এসএসসি লেভেলের কথা বা জেএসসির কথা যদি চিন্তা করো, তাহলে তখন কোষ সম্পর্কে তোমরা যতটুকু পড়েছো, একাদশ দ্বাদশ শ্রেণীতে এসে নিশ্চয়ই অতটুকুতে আর হবে না। এখন তোমাদের এইটা জ্ঞানের পরিধিটাকে আরেকটু বিস্তৃত করতে হবে, কেননা তোমরা এখন এমন একটা ক্লাসে এসে উপস্থিত হয়েছো যেটা তোমাদের ফিউচার তৈরি করে দেবে। অর্থাৎ তোমরা যারা অনেক বড় স্বপ্ন নিয়ে একাদশ দ্বাদশ শ্রেণীতে পদার্পণ করেছো, অনেকের স্বপ্ন আছে তারা মেডিকেলে পড়বে, অনেকের স্বপ্ন আছে তারা ভার্সিটিতে যাবে। তো মেডিকেল বলো বা ভার্সিটিতে বলো, তোমাদের সেই জায়গাগুলোতে যেতে হলে অনেকগুলো কম্পিটিশন তোমাকে অতিক্রম করে যেতে হবে। আর এই কম্পিটিশনগুলোর ফার্স্ট স্টেজ হচ্ছে ইন্টারমিডিয়েট। হ্যাঁ, তো এই ইন্টারমিডিয়েটে তোমাদের যারা চিন্তা করেছো যে আমাদের ভালো একটা রেজাল্ট করতে হবে, ভালো রেজাল্ট করে আমাকে ভালো একটা জায়গায় চান্স পেতে হবে, তোমাদের জন্য সবার জন্য আমার সর্বাত্মক দোয়া থাকলো এবং অন্তরের অন্তঃস্থল থেকে আমার সবার জন্য দোয়া এবং শুভকামনা থাকলো। তো আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। দেখো, আমরা যখন কোষ নিয়ে কথা বলবো না, তখন আমরা চিন্তা করছি কোষ, এই যে কোষ, এই দুটি শব্দ, মানে একটি শব্দ যেটা হচ্ছে মাত্র দুটি বর্ণ ইউজ করেছি আমরা, যেখানে কোষ বা সেল কি আসলে, তাই না? কোষের কথা যদি বলতে হয়, তাহলে কোষ বা সেল এই শব্দটা এসেছে ল্যাটিন শব্দ সেলুলা থেকে। আমি আবার বলছি, কোষ বা সেল এই শব্দটা এসেছে ল্যাটিন শব্দ সেলুলা থেকে। যদি আমরা এটাকে চিন্তা করি, তাহলে কোন শব্দ থেকে এসেছে? এটা ল্যাটিন শব্দ সেলুলা থেকে এসেছে, যার অর্থ হচ্ছে ছোট ঘর বা লিটল বক্সেস। এখন এই যে কোষ বা ছোট ঘর যাই বলো, এটাকে আমরা যদি একটু চিন্তা করি বা চিনতে চাই, তাহলে এটাকে কিভাবে চিনব, তাই না? তো যখনই এই কোষ নিয়ে কথা উঠে আসে, তখনই কোষের কয়েকটা ঘটনা আমাদের একটু মনে করতে হবে। হ্যাঁ, তোমাদের যদি বলতে চাই, তাহলে বলবো যে আসলে কোষ নিয়ে অনেক বিজ্ঞানী অনেক কথা বলেছে, অনেক বিজ্ঞানীরাই তারা তাদের মতামত দিয়েছেন, কিন্তু বিখ্যাত কয়েকজন বিজ্ঞানী আছে, তাদের কিছু মতামত আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এটা তখন তোমার হচ্ছে 1665 সালের কথা। কত সালে? 1665 সালের কথা। বিজ্ঞানী রবার্ট হুক, ইনি তোমার জন্মেছিলেন 1635 সালে এবং তিনি মৃত্যুবরণ করেছেন 1703 সালে। তো এই রবার্ট হুক যখন 1665 সালে রয়্যাল লন্ডন সোসাইটির বিভিন্ন যন্ত্রপাতির রক্ষক নিযুক্ত হলেন, নিযুক্ত হওয়ার পর তিনি চিন্তা করলেন যে আগামী সাপ্তাহিক সভায় বিজ্ঞানীদের চমকে দেওয়া যায় কিভাবে। আসলে তখন
রয়্যাল সোসাইটি অফ লন্ডনের প্রতি সপ্তাহে বিজ্ঞানীদের একটা করে মিটিং হতো। এই মিটিংয়ে তারা তাদের সামনের করণীয় কি বা তাদের বিভিন্ন বৈজ্ঞানিক যে রিসার্চ আছে সেগুলো নিয়ে তারা আলোকপাত করতেন। তো রবার্ট হুক চেয়েছিলেন সেখানেই বিজ্ঞানীদের চমকে দেওয়ার মতো কিছু করা যায় কিনা। পরবর্তীতে তিনি একদিন ওই সময়টাতে ভাবতে ভাবতে এরকম আমরা যেমন আজকে এই যে বিভিন্ন বোতল ইউজ করি, সেটা প্লাস্টিকের হতে পারে, সেটা কাঁচের হতে পারে, এদের বিভিন্ন ঢাকনা থাকে, হ্যাঁ, প্লাস্টিকের হোক বা তোমার হচ্ছে বিভিন্ন মেটাল ঢাকনাও পাওয়া যায় আজকাল। কিন্তু তখন এরকম কোনো ঢাকনা ইউজ করা হতো না। তখন যে জিনিসটা হতো সেটা হচ্ছে কাঠের ছিপি বা কর্ক ইউজ করা হতো। তো রবার্ট হুক দেখলেন যে এই ছিপিগুলো নিরেট কিন্তু পানিতে ভাসে। তার মাথায় চিন্তা হলো কেন পানিতে ভাসছে। তো তিনি একটা মাইক্রোস্কোপ নিলেন এবং ওই কাঠের ছিপির একটা পাতলা স্লাইস নিলেন। স্লাইস নেওয়ার পর সেটাকে মাইক্রোস্কোপের নিচে দেখলেন। দেখার পর তিনি যে জিনিসটা দেখলেন সেটা হচ্ছে অনেকটা ওই যে তোমরা যারা মৌমাছির চাক দেখেছো, সেই মৌমাছির চাকে অনেকগুলো ছোট ছোট কুঠুরি থাকে, লাইক এই টাইপের কিছু ছোট ছোট কুঠুরি। তো তিনি এই কুঠুরিগুলো দেখলেন। তো তিনি কুঠুরিগুলো দেখার পর তার মাথায় একটা চিন্তা আসলো যে তিনি বিভিন্ন যে গির্জা আছে, গির্জায় যে পাদ্রীদের থাকার জন্য কিছু ছোট ছোট ঘর থাকতো, সেই ঘরগুলোকে সেল বলা হতো। হ্যাঁ, তিনি সেখান থেকেই তার মাথায় আইডিয়া আসলো যে তিনি এগুলোর নাম দিবেন সেল। সেল শব্দের অর্থ আমি আগেই বলেছি লিটল বক্সেস বা ছোট ঘর। হ্যাঁ, তো তিনি এগুলোর নাম দিলেন সেল। বেসিক্যালি তিনি যে জিনিসটা দেখেছিলেন, তিনি বস্তুত পক্ষে তিনি কিন্তু মানে একটা লিভিং সেল দেখেননি, তিনি মূলত দেখেছিলেন একটা ডেড সেল বা একটা মৃত কোষ। ঠিক আছে, এর পরবর্তীতে হল্যান্ডের একজন বিজ্ঞানী ছিলেন, নাম ওটা ছিল 1674 সাল, একজন বিজ্ঞানী ছিলেন অ্যান্টনি ভ্যান লিউয়েন হুক। তিনি একটা আরো বেশি বিবর্ধন ক্ষমতা সম্পন্ন মাইক্রোস্কোপের নিচে একটা লিভিং সেল দেখেছিলেন। তো আমরা তাহলে বলতেই পারি লিভিং সেল কে দেখেছিলেন? অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। কত সালে দেখেছিলেন? 1674 সালে। কোষ কে আবিষ্কার করেছিলেন? রবার্ট হুক, 1665 সালের কথা। এই যে রবার্ট হুক যখন 1665 সালে তিনি কোষ দেখলেন, সেটা হোক না মৃত কোষ, তিনি এটা তার একটা গ্রন্থ ছিল, সেই গ্রন্থে তিনি এটাকে উপস্থাপন করেছিলেন। গ্রন্থটার নাম ছিল মাইক্রোগ্রাফিয়া। তো তাহলে আমরা যদি চিন্তা বলতে থাকি কয়েকটা ছোট ছোট ঘটনাকে যদি এক জায়গায় করি, তাহলে সেই ছোট ছোট ঘটনাগুলো কি দাঁড়ালো? যে কোষ কে আবিষ্কার করেছিলেন? কোষ আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী রবার্ট হুক। কত সালে? 1665 সালে। হ্যাঁ, এবং তিনি এটা কোন গ্রন্থ উল্লেখ করেছিলেন? তিনি উল্লেখ করেছিলেন হচ্ছে মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে। তিনি যে সেল শব্দটা ব্যবহার করেছিলেন, এই সেল শব্দটা এসেছে কোন শব্দ থেকে? এই শব্দটা এসেছে ল্যাটিন শব্দ সেলুলা থেকে, যার অর্থ ছোট ঘর বা লিটল বক্সেস। এর পরবর্তীতে 1674 সালে বিজ্ঞানী অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক তিনি প্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেছিলেন। এই তো হচ্ছে কোষের ছোট ছোট প্রধান প্রধান দুটি ঘটনা। যদিও এর পরবর্তীতে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময় বিভিন্ন কিছু আবিষ্কার করে পুরো কোষটাকে সমৃদ্ধ করেছেন। তো আমরা আজকে এই কোষের বিস্তারিত জানার চেষ্টা করব। দেখো, আমরা যখন কোষ নিয়ে কথা বলছি তখন কোষের সংজ্ঞাটা আমাকে একটু জানতে হবে। কোষের সংজ্ঞাটা কেমন? এই সংজ্ঞাটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কেন বলছি? এর কারণ হচ্ছে যে যদি তুমি কোষের সংজ্ঞাটা ভালো করে জানতে পারো বা কোষের সংজ্ঞাটাকে ভালো করে
মুখস্থ রাখতে পারো তাহলে তোমার অনেক কিছু হয়ে যাবে। তো আমরা যদি কোষের সংজ্ঞাটাকে একটু বলার চেষ্টা করি তাহলে কোষের সংজ্ঞাটা দাঁড়ায় এমন, সেটা হলো কোষ হলো জীবদেহের গঠন ও কাজের একক যা স্বনির্ভর, আত্মপ্রজননশীল, প্রবেগবৃত্ত পর্দা দ্বারা বেষ্টিত অবস্থায় নির্দিষ্ট পরিমাণ প্রোটোপ্লাজম নিয়ে গঠিত ও পূর্বতন কোষ হতে সৃষ্ট এবং যারা কোনো সজীব মাধ্যম ছাড়া নিজেই নিজের অপত্য গঠনে সক্ষম। আমি আবার রিপিট করছি, কোষ হলো জীবদেহের গঠন ও কাজের একক যা স্বনির্ভর, আত্মপ্রজননশীল, প্রভেদভেদ্য পর্দা দ্বারা বেষ্টিত অবস্থায় একটা নির্দিষ্ট পরিমাণ প্রোটোপ্লাজম নিয়ে গঠিত এবং পূর্বতন কোষ হতে সৃষ্ট ও যারা কোনো সজীব মাধ্যম ছাড়া নিজেই নিজে অপত্য গঠনে সক্ষম। ঠিক আছে, তো এই তো গেল হচ্ছে কোষের সংজ্ঞা। এই কোষের সংজ্ঞাটা থেকে আমরা মোটামুটি কোষ সম্পর্কে কয়েকটা ছোট ছোট বৈশিষ্ট্য জানতে পারি। কি? কোষ হলো জীবদেহের গঠন ও কাজের একক যা স্বনির্ভর, আত্মপ্রজননশীল, প্রভেদবদ্ধ পর্দা দ্বারা বেষ্টিত থাকে এবং একটা নির্দিষ্ট পরিমাণ প্রোটোপ্লাজম নিয়ে গঠিত, পূর্বতন কোষ হতে সৃষ্ট এবং যারা কোনো সজীব মাধ্যম ছাড়া নিজেই নিজের অপত্য গঠনে সক্ষম। তাই না? এগুলো ছাড়াও কোষের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বিদ্যমান। সেগুলো কি? জীবনের জন্য প্রয়োজনীয় সকল গাঠনিক ও আণবিক উপাদান কোষে থাকে। আমি আবার রিপিট করছি, তাহলে প্রথম বৈশিষ্ট্যটাকে যদি আমরা একটু বিবেচনা করি তাহলে কি পাবো? বৈশিষ্ট্যের কথা যদি চিন্তা করি কোষের বৈশিষ্ট্যগুলো, তাহলে কোষের বৈশিষ্ট্য 1 নম্বর হচ্ছে যে জীবনের জন্য প্রয়োজনীয় সকল আণবিক ও গাঠনিক উপাদান কোষে থাকে। হ্যাঁ, তাহলে লিখছি জীবনের জন্য প্রয়োজনীয় সকল গাঠনিক ও আণবিক উপাদান কোষে থাকে। 1। 2 হচ্ছে প্রয়োজনীয় কাঁচামাল ভেতরে গ্রহণ করতে পারে, অর্থাৎ কোষ তার প্রয়োজনীয় সকল উপাদান বা কাঁচামাল গ্রহণ করতে পারে। ঠিক আছে, এখন তোমাদের যদি আরেকটু বলা হয় যে আসলে এই যে কাঁচামালগুলো আছে এই কাঁচামালগুলোকে কোষ কি করে? ব্যবহার করে শক্তির সঞ্চয় করতে পারে বা শক্তি উৎপাদন করতে পারে এবং বিভিন্ন প্রয়োজনীয় অঙ্গাণুগুলো সংশ্লেষ করতে পারে। তাহলে এটাকে আমরা যদি একটু দেখি তাহলে তৃতীয় বৈশিষ্ট্যটা কি পেলাম? এই যে কাঁচামালগুলো ব্যবহার করে শক্তি সংগ্রহ ও প্রয়োজনীয় অঙ্গাণু সংশ্লেষ করতে পারে। তো আমরা যদি আরো কিছু চিন্তা করি, দেখো কোষ কিন্তু সুনিয়ন্ত্রিত ভাবে বেড়ে উঠতে পারে। তার মানে আরো একটা বৈশিষ্ট্য পেলাম আমরা, সেটা কি? সুনিয়ন্ত্রিত ভাবে বেড়ে উঠতে পারে। এখন আমরা যদি চিন্তা করি এই যে কোষের কি আর কোনো বৈশিষ্ট্য আছে? হ্যাঁ, আরো অনেকগুলো বৈশিষ্ট্য আছে। সেটা কি? চারপাশের যে কোনো উদ্দীপনায়, আমি আবার রিপিট করছি, চারপাশের যে কোনো উদ্দীপনায় এরা সাড়া দিতে পারে।
সাড়া দিতে পারে। এখন তোমরা যদি আরেকটু জিনিস চিন্তা করো তাহলে দেখবা যে কোষ কি করে, একটা হোমিওস্ট্যাটিক অবস্থা বজায় রাখতে পারে। আমি আবার রিপিট করছি, একটি বজায় রাখতে পারে। এখন তোমাদের অনেকের প্রশ্ন আসতে পারে, এই যে হোমিওস্ট্যাটিক অবস্থাটা বলতে আমরা কি বুঝি? হোমিওস্ট্যাটিক অবস্থাটা হচ্ছে তোমার বাইরের পরিবেশের ওঠানামার মধ্যেও অভ্যন্তরীণ স্থিতি বজায় রাখাটাই হচ্ছে হোমিওস্ট্যাটিক অবস্থা। অর্থাৎ ধরো বাইরের টেম্পারেচার এখন 80 ডিগ্রি হয়ে গেছে, হ্যাঁ, যদিও এরকম টেম্পারেচারে মানুষ বাঁচবে না। ধরে নাও স্বাভাবিকভাবে একটা পরিবেশের তাপমাত্রা 45, 46 বা 47 ডিগ্রি হয়ে গেছে, বা 54 ডিগ্রি অনেক সময় হয়ে যায়। ধরো তুমি মরুভূমিতে গিয়েছো, তো সেখানে তোমার দেহের টেম্পারেচার এমনি অনেক বেশি হয়ে যাবে। তখন কিন্তু তোমার যে কোষগুলো আছে সেই কোষগুলো কিন্তু এই টেম্পারেচারের সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার জন্য ভেতরের যে অবস্থা, অভ্যন্তরীণ অবস্থা, ও কিন্তু ওইভাবে বাড়াতে চাইবে না। স্বাভাবিক যতটুকু রাখার দরকার ততটুকু রাখার চেষ্টা করবে। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে যে কোষ সময়ের সাথে সাথে অভিযোজিত হতে পারে। কিরকম অভিযোজিত হতে পারে? একবার ভাবো যে আজ থেকে 2000 বছর আগেরকার কথা কল্পনা করো, হ্যাঁ। তো 2000 বছর আগের যে পৃথিবী ছিল আর বর্তমানে যে পৃথিবী, সেই পৃথিবী তো নিশ্চয়ই অনেক পরিবর্তন এসেছে, তাই না? এই পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য কোষকে অনেক পরিবর্তন করতে হয়েছে নিজেকে। তো এই যে সময়ের সাথে পরিবর্তিত হয়ে খাপ খাইয়ে নেওয়াটা, আসলে এটি হচ্ছে অভিযোজন, ঠিক আছে? তো এরা কি করে, সময়ের সাথে অভিযোজিত হতে পারে। তো এই তো গেল হচ্ছে কোষের সাধারণ বৈশিষ্ট্য। এখন কোষের বৈশিষ্ট্যের যখন জানা হয়ে গেল, তখন আমাদের একটু জানতে হবে যে কোষ আছে, এই কোষ নিয়ে জীববিজ্ঞানের একটা তো বিশেষ শাখা থাকবে যেখানে কোষ নিয়ে আলোচনা করা হবে, তাই না? তো জীববিজ্ঞানের যে শাখায় কোষের বিশদ আলোচনা করা হয় তাকে আমরা বলছি সাইটোলজি। তো এই যে সাইটোলজি শব্দটা আছে, এই সাইটোলজি সম্পর্কে যদি আমরা একটু জানতে চাই, বা সাইটোলজি সম্পর্কে আমরা একটু যদি বলতে চাই, তাহলে সাইটোলজি শব্দটা এসেছে দুটো গ্রিক শব্দ থেকে। আমি আবার রিপিট করছি, সাইটোলজি শব্দটা এসেছে দুটো গ্রিক শব্দ থেকে। একটা হচ্ছে কিটোস, যার অর্থ হচ্ছে কোষ, আর আরেকটা হচ্ছে লোগোস, যার অর্থ হচ্ছে জ্ঞান। অর্থাৎ এই সাইটোলজি শব্দের অর্থ হচ্ছে কোষ বিদ্যা। এখন তোমাদের যদি একটু বলা হয় যে আসলে এই যে সাইটোলজি বা কোষ বিদ্যা সম্পর্কে যদি বিস্তারিত বলতে চাই, তাহলে কি বলবো? আসলে সাইটোলজি হচ্ছে জীববিজ্ঞানের যে শাখায় কোষের আকার, আকৃতি, গঠন, কোষের বিভিন্ন প্রকার অঙ্গাণুগুলোর ভৌত ও রাসায়নিক গঠন, কোষের প্রকারভেদ, বিভাজন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়, তাকেই বলা হয় সাইটোলজি। দেখো, সাইটোলজির জনক হচ্ছে বিজ্ঞানী রবার্ট হুক। তাহলে সাইটোলজির জনককে রবার্ট হুক, কারণ তিনি প্রথম কোষ নিয়ে কথা বলেছিলেন, এই জন্য তাকে সাইটোলজির জনক বা কোষবিদ্যার জনক বলা হয়। কিন্তু আধুনিক কোষবিদ্যার জনক বলা হয় বিজ্ঞানী কার্ল পি সুয়ানসনকে। এই বিজ্ঞানী সুয়ানসনকে আধুনিক কোষবিদ্যার জনক বলা হয়। তাহলে আমরা আরেকটা জিনিস জানলাম, আধুনিক কোষবিদ্যার জনক হলো আমাদের বিজ্ঞানী কার্ল পি সুয়ানসন, ঠিক আছে? এখন আমরা এই যে আমরা মোটামুটি জানলাম কোষ কি, কোষের বৈশিষ্ট্য কি, কোষ বিদ্যা সম্পর্কে জানলাম। এখন আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে কোষ তত্ত্ব। দেখো, কোষ তত্ত্বের কথা যখনই তোমাদের সামনে আসবে তখন একটা বিজ্ঞানীর কথা খুব মনে পড়বে তোমাদের, হ্যাঁ।
সেটা হচ্ছে একজন জার্মান বিজ্ঞানী নাম ম্যাথিয়াস জ্যাকব স্লেডেন এবং আরেকজন জার্মান বিজ্ঞানী থিওডর সোয়ান। এখন বিষয়টা হচ্ছে তোমাদের একটু খুলে বলি। হ্যাঁ, এটা এই কোষ আবিষ্কারের অনেক পরের কথা। এটা হচ্ছে 1838 সালে বিজ্ঞানী ম্যাথিয়াস জ্যাকব স্লেডেন, উনি মূলত একজন উদ্ভিদ বিজ্ঞানী ছিলেন এবং 1839 সালে আরেকজন জার্মান প্রাণী বিজ্ঞানী, আমি আবার রিপিট করছি, আরেকজন জার্মান প্রাণী বিজ্ঞানী, তার নাম ছিল হচ্ছে থিওডর সোয়ান। এই থিওডর সোয়ান এরা দুজন কোষ সম্পর্কে একটা মতবাদ দেন, হ্যাঁ, যেটাকে বলা হয় কোষ মতবাদ। তাদের মতে কোষ মতবাদের মূল কথাগুলো কি ছিল? তাদের মতে কোষ মতবাদের মূল কথা, তাদের মতে জীবদেহের গঠন ও কাজের একক কোষ, বা কোষ হলো জীবদেহের গঠন ও কাজের একক। ঠিক আছে, তারা আরো বলেছিলেন কোষ হচ্ছে জীবের মৌলিক একক। তাহলে কোষ জীবনের মৌলিক একক। এবং তারা এটা বললেন যে কোষ বংশগতির একক। এবং সর্বশেষ হলো যে পুরনো কোষ থেকে বা পূর্বের কোষ থেকে বিভাজনের মাধ্যমে নতুন কোষের সৃষ্টি হয়। তাহলে কোষ মতবাদ বিজ্ঞানী স্লেডেন এবং সুয়ানসনের মতে, দুঃখিত, বিজ্ঞানী স্লেডেন এবং সুয়ানের মতে কোষ মতবাদের মূল কথা চারটা। এক, জীবদেহের গঠন ও কাজের একক। দুই হচ্ছে জীবনের মৌলিক একক। তিন হচ্ছে বংশগতির একক। এবং চার, পূর্বের কোষ থেকে বিভাজনের মাধ্যমে নতুন কোষের সৃষ্টি হয়। এটা হচ্ছে তাদের যে কোষ মতবাদ সেটা। এখন এখানে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে কোষ মতবাদ বলতে কি বোঝো? তখন এই প্রশ্নের উত্তর তোমরা কিভাবে চিন্তা করবে? তোমরা এইভাবে চিন্তা করবে বা এইভাবে বলার চেষ্টা করবে যে 1838 সালে জার্মান উদ্ভিদ বিজ্ঞানী ম্যাথিয়াস জ্যাকব স্লেডেন, তার বিজ্ঞানী স্লেডেন, এবং 1839 সালে জার্মান আরেক প্রাণী বিজ্ঞানী, তিনি থিওডর সোয়ান, তারা দুজন কোষ সম্পর্কে যে মতবাদ প্রকাশ করেন তাকেই কোষ মতবাদ বলে। তো কোষ মতবাদের মূল কথাগুলো কি? কোষ হলো জীবদের গঠন ও কাজের একক, হ্যাঁ, জীবনের মৌলিক একক, বংশগতির একক, এবং পূর্বের কোষ থেকে বিভাজনের মাধ্যমে নতুন কোষের সৃষ্টি হয়। কিন্তু 1855 সালে, আমি আবার রিপিট করছি, 1855 সালে বিজ্ঞানী রুডলফ ভার্চু, আমি আবার রিপিট করছি, 1855 সালে বিজ্ঞানী রুডলফ ভার্চু এই যে কোষ মতবাদ আছে, এই কোষ মতবাদের কিছুটা পরিবর্তন এবং পরিবর্ধন করে নতুন কোষ মতবাদ প্রকাশ করেন, যাকে বলা হয় আধুনিক কোষ মতবাদ। তাহলে আধুনিক কোষ মতবাদ কে দিয়েছিলেন? বিজ্ঞানী রুডলফ ভার্চু। ঠিক আছে, যেটাকে রুডলফ ভিরচু বলা হয়। তো আমরা একটু তার মতবাদগুলো জানার চেষ্টা করবো। তাহলে আধুনিক কোষ মতবাদের জনক কে? আধুনিক কোষ মতবাদের জনক বা আধুনিক কোষ মতবাদ দিয়েছিলেন কত সালে? 1855 সালে বিজ্ঞানী রুডলফ ভার্চু।
তিনি আধুনিক কোষ মতবাদ দিয়েছিলেন। তার মতে কি? তার মতে কোষ মতবাদের আধুনিক যে কোষ মতবাদ আছে সেই কোষ মতবাদটা কি? কোষ, তার মতে কোষ হলো জীবদের গঠন ও কাজের একক, অনেকটা আগের মতোই। তিনি বললেন যে কোন সজীব মাধ্যম ছাড়াই কোষ নিজেই নিজের অপত্য গঠন করতে পারে এবং পূর্বতন কোষ হতে নতুন কোষের সৃষ্টি হয়। সাধারণত সকল জীব এক বা একাধিক কোষের সমন্বয়ে গঠিত। কোষ জীবের বংশগতীয় বস্তু যেমন ডিএনএ ধারণ করে এবং প্রজন্মান্তরে সঞ্চারণ করে। যেমন ধরো, আমি যদি তোমাকে বলি যে আমার যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো আমার কাছ থেকে আমার সন্তানের মধ্যে নিয়ে যাবে কোষের যে নিউক্লিয়ার বস্তুগুলো আছে বা বংশগতীয় বস্তুগুলো আছে সেগুলো, যে যেমন আমাদের নিয়ে যায় কে? ডিএনএ বা জিন। সাধারণত তারা আরো মনে করেন যে একই প্রজাতির সকল কোষের মৌলিক গঠন একই রকম। আমি আবার রিপিট করছি, সাধারণত একই প্রজাতির সকল কোষের রাসায়নিক গঠন একই রকম বা মৌলিক গঠন একই রকম এবং কোষগুলো অনুকূল পরিবেশে স্বাধীনভাবে টিকে থাকতে পারে। আমি আবার রিপিট করছি, কোষগুলো অনুকূল পরিবেশে স্বাধীনভাবে টিকে থাকতে পারে। এই হচ্ছে তাদের আধুনিক কোষ মতবাদ। তাহলে আধুনিক কোষ মতবাদ গুলো কি? আমরা যদি আবার একবার চেষ্টা করে দেখতে পারি, তাহলে হচ্ছে কোষ হলো জীবদের গঠন ও কাজের একক। কোষ কোন সজীব মাধ্যম ছাড়া নিজে নিজের অপত্য গঠন করতে সক্ষম। পূর্বতন কোষ হতে নতুন কোষের সৃষ্টি হয়। সাধারণত সকল জীব এক বা একাধিক কোষ নিয়ে গঠিত। হ্যাঁ, কোষ জীবের বংশগতীয় বস্তু যেমন ডিএনএ ধারণ করে এবং এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে সঞ্চারণ করে এবং একই প্রজাতির সকল সদস্যের কোষের রাসায়নিক গঠনগুলো মূলত একই রকম এবং তারা মনে করেন যে অনুকূল পরিবেশে কোষগুলো স্বাধীনভাবে টিকে থাকতে পারে। তো এই হচ্ছে আধুনিক কোষ মতবাদ। তো তোমাদের যাদের আজকের এই লেসনটাতে যদি কোনো প্রশ্ন থাকে বা যদি কারো কোনো প্রশ্ন এই লেসন সম্পর্কে থেকে থাকে, তাহলে তোমরা কমেন্ট বক্সে এসে তোমাদের প্রশ্নগুলো করবে। আমি চেষ্টা করবো তোমাদের সেই প্রশ্নগুলোর উত্তর দিতে। সেটা অন্য একটা টিউটোরিয়ালে হতে পারে বা আলাদা একটা টিউটোরিয়াল হতে পারে, তোমাদের প্রশ্ন উত্তর পর্ব, অথবা কমেন্ট বক্সে গিয়ে হয়তো তোমাদের সেই ছোট ছোট প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। সো আজকের মতো ভালো থাকবে, আবার সামনে টিউটোরিয়ালে দেখা হবে। খোদা হাফেজ।